বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে সরকার নির্বাচিত হয়নি তো, তাহলে ওরা নির্বাচিত হয়েছেন কিছু কাজ করার জন্য। তার মধ্যে একটা কাজ হচ্ছে ওরা ভাতা দিচ্ছেন, কিন্তু দিচ্ছেন কি দৃষ্টিভঙ্গি থেকে এটা গুরুত্বপূর্ণ। গোটা দেশের মধ্যে বামফ্রন্ট সরকার প্রথম ছিল যারা বেকার ভাতা চালু করেছিল, কিন্তু জ্যোতি বসু তার জন্য বড় বড় করে বিজ্ঞাপন ছাপাননি, কারণ উনি আসলে এই বেকার ভাতাটা দেওয়ার সময় নিজে লজ্জা পেয়েছিলেন। তার মন খারাপ হয়েছিল বেকার ভাতা দেওয়ার সময়, যে যাকে চাকরি দেওয়ার কথা তাকে আমি বেকার ভাতা দিচ্ছি, কারণ চাকরি এক্ষুনি দিতে পারছি না। তারপরে তৈরি হলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তারপরে তৈরি হলো তার কার্ড, তারপরে এলো বাড়িতে বাড়িতে ইন্টারভিউ লেটার, তারপরে তৈরি হলো এসএসসি প্রতি বছর চাকরি, তার মাঝে বক্রেশ্বর, তার মাঝে কাটোয়া, তার মাঝে হলদিয়াকে পেট্রোকেমিক্যাল, তারপরে তৈরি হলো সেক্টর 5। ফলে ধাপে 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 যখন কাজের সুযোগ বাড়লো, ধাপে 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 বেকার ভাতা দেওয়া বন্ধ হয়ে গেল। বেকার ভাতা বন্ধ করে দেওয়া হয়নি, তার প্রয়োজনটা সমাজে কমে গেছিল বাম আমলে। কিন্তু এই সময় বলা হচ্ছে আগামী 5 বছর দেওয়া হবে। আচ্ছা, গত 10 বছরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নামে একটা শিল্প সম্মেলন হয়েছে, প্রতি বছর হয়েছে। শুভেন্দু অধিকারী থাকার সময় তো ব্যাংকক না থাইল্যান্ড না মঙ্গল গ্রহে কোথায় এইসব শিল্প সম্মেলন হয়েছিল, তারপরে কয়েকবার সল্টলেকে হয়েছে। তাহলে কোন তৃণমূলের নেতা বক্তৃতা করতে গিয়ে এই কথা বলছেন যে ওই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সম্মেলনে আমাদের হচ্ছে অমুক জায়গায় এত শিল্প হয়েছে যে এত বেকারের কাজ হয়েছে? কোন তৃণমূলের নেতাকে আপনি বলতে শুনছেন? পাড়ায় পাড়ায় যখন তারা আসবে তাদেরকে এই চ্যালেঞ্জ করুন যে ভাই কটা বেকারের কাজ হলো। তৃণমূলকে একা চ্যালেঞ্জ করে ছেড়ে দেবেন না, তার মাস্তুতো ভাই আছে বিজেপি। রেল, ব্যাংক, বিমা, কয়লা খনি, ইস্পাত শিল্প গোটা দেশে বেচে দিচ্ছে ওরা। ভারতীয় রেলের শূন্যপদ অর্ধেকের কম হয়ে গেছে। কেউ রিটায়ার করছেন, আপনারা জানেন এখানে অনেক রেলের স্টাফ রয়েছেন, যারা রিটায়ার করছেন তাদের শূন্যপদে আর নতুন করে লোক নিয়োগ হচ্ছে না। ব্যাংকেও তাই, 2-3টে ব্যাংক মার্চ করে যাচ্ছে, কোথায় ভ্যাকেন্সি? সব ভ্যাকেন্সি উঠে যাচ্ছে। ইস্পাত শিল্পে তাই। তাহলে মানুষ কাজ পাবেন কোথায়? কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হওয়ার পরীক্ষা দুর্নীতিগ্রস্ত। নতুন একটা নাম হয়েছে স্টেট এইডেড কলেজ টিচার বলে। আমার পরিবারের একজন কাজ করেন বলে আমি জানি। বাম আমলে গ্রুপ ডি যা মাইনে পেতেন এই স্টেট এইডেড কলেজ টিচারদের মাইনে তার থেকে কম। এটা কাউকে অপমান করার জন্য বললাম না, কিন্তু যদি শ্রমের সমান মূল্য না পাওয়া যায় তাহলে কেন আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখানে থাকবে? এটাই তো প্রশ্ন। তাহলে গোটা পানিহাটি, খড়দা, ব্যারাকপুর, দমদম, কলকাতা বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে। বয়স্ক মানুষজন থাকছেন আর অল্প বয়স্ক ছেলেমেয়েরা চলে যাচ্ছে। তাহলে তাদেরকে ফিরিয়ে এনে তাদের যোগ্যতার সাথে কাজ দেওয়ার ব্যবস্থা এইটা বামফ্রন্ট সরকার করবে, এইটা আমরা আপনাদের সকলকে কথা দিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ। পরের প্রশ্নে যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করবো যেখানে যেন যানজটের কোনো সমস্যা না হয় একটুখানি ভেতরের দিকে ঢুকে আসার জন্য। গাড়ি আটকে যাচ্ছে, রিক্সা আটকে যাচ্ছে, ওটা আমাদের সবাইকে একসাথে মিলে একটু দেখতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আপনি। নমস্কার কমরেড, আমার কোনো প্রশ্ন নয়, শুধু আমার একটা বক্তব্য যে আগেও পানিহাটিতে অনেকবার নির্বাচন হয়েছে, কিন্তু এরকম উত্তেজনাভাবে আমরা অনেকদিন পর দেখতে পেলাম যে যেখানে আলোচনা হচ্ছে, হিসাব কষাকষি হচ্ছে, কাকে ভোট দিলে কি হবে, একে ভোট দিলে এই হবে, এ গেলে এ সুবিধা হবে। কিন্তু আমি অন্তত এইটুকুনি আমার এলাকা থেকে জানি, আমি খুব বড় করে না ভেবে আমার স্থানীয়ভাবে আমি ভাবছি যে আমার জন্য বিধানসভায় গিয়ে একজন বলবেন তিনি একজন সৎ, সুন্দর, একজন নির্ভীক এবং একজন আপাতমস্ত ভদ্রলোক আমার জন্য বিধানসভা থেকে গিয়ে বলবেন। এইটুকুনি আমার শুধু পাওয়া, আর কিছু না। আসলে জানি না ভোটের ফলাফল কি হবে, তা আমাদের হাতে নেই। তবে এইটুকুনি বলবো, যদি কলকান দাসগুপ্ত যেতে তবে পানিহাটি জিতবে, কলকান দাসগুপ্ত হারলে পানিহাটি হেরে যাবে। আমরা বোধহয় প্রথম দ্বিতীয় কারণে জায়গা পাবো না। প্রথম কথা হচ্ছে যে আপনি ধন্যবাদ যে ভরসাটা রেখেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বললেন আমার হাতে নেই। আসলে এইটাও তৃণমূল বিজেপি মাথার মধ্যে তৈরি করে দেয় যে আপনার হাতে তো কিছু নেই, তাহলে দেখুন ভোটটা কাকে দেবেন। আমরা বলছি যে এই নজরটা ঘোরান, এই আপনাদের হাতেই আসলে রয়েছে পানিহাটির ভবিষ্যৎ। কলতান জিতলে পানিহাটি জিতবে তো আলাদা প্রশ্ন, কিন্তু কলতান হেরে গেলে এই কলতানের আরো যে কমরেডরা রয়েছে তারা কেউ পানিহাটিকে হারতে দেবে না, এই কথাটা আমরা এখানে চ্যালেঞ্জ করে বলে যেতে পারি। চলে যাবো পরের প্রশ্নে। বলছি আমি কেয়ামরে থাকি। দুটো বিষয় বলবো। একটা হচ্ছে কেয়ামর থেকে কাজ কলেজ যে রাস্তাটা, আমাদের দুদিকে যে পরিমাণ নোংরা জমে থাকে এবং যে পরিমাণ ভাঙা রাস্তাগুলো, এবং তার সঙ্গে ওখানে পরপর কয়েকটা ওয়াইন শপ আছে,
যেভাবে রাস্তা ব্লক করে লোকে দাঁড়িয়ে থাকে, আমাদের মতন সাধারণ মানুষদের চলাফেরা করতে খুব সমস্যা হয়। এটা একটা গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে আগরপাড়া, খড়দা এসব সীমান্তে অনেক জলের সরবরাহ হয়ই না, যদি বা হয় সেটা নোংরা হয়। তো সেক্ষেত্রে এই দুটো বিষয়ে প্রথম কথা হচ্ছে যে আপনি কেয়ার মোড়ের রাস্তার কথা বললেন, তারা পানিহাটি প্রচুর রাস্তা ভাঙা চোরা খানাখন্দ ইত্যাদি হয়েছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগটা জানিয়েছি যে নির্বাচনের সময় সেক্টর অফিসার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লোককে হচ্ছে নির্বাচনের কাজ করতে এখানে আসতে হয়। তো তাকে যদি এরকম খানাখন্দ, আমরা তো টোটো মোটো এটা ওটা করে চলে গেলাম, কিন্তু সেক্টর অফিসার আর ওইসব প্রশাসনিক যারা আসেন সব পুলিশ, সিআরপিএফ, হাবিজাবি ইত্যাদি, তাদের তো ওই সময় যাওয়া যাবে না। তাহলে এই রাস্তাগুলো কি ইচ্ছাকৃতভাবে এরকম করা হচ্ছে কিনা সেই সন্দেহ আমরা প্রকাশ করেছি। প্রশাসন জানিয়েছেন তারা দেখবেন। ফলে এক হচ্ছে যে এই রাস্তাঘাট উন্নত করার জন্য যা ব্যবস্থা, পিডব্লিউডির সাথে কথা বলা, সেইখানে ফান্ড জোগাড় করা, সেই ফান্ড জোগাড় করে রাস্তাগুলো করা এক। দ্বিতীয় কথা হচ্ছে কোনো কোনো রাস্তা আমি দেখছি এত উঁচু হয়ে যাচ্ছে যে বাড়ি নিচু হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে জল ঢুকে গেলে ওইটা আর পাম্প করা ছাড়া বেরোবে না। এইচবি টাউনে আছে, আগরপাড়ার ওইদিকে আছে। এর মধ্যে আমি একটা মিটিং করতে গিয়ে ওই রাস্তায় যা হয়ে ওই রকম ইয়ের মধ্যে দিয়ে এলাম, তাদেরকে বললাম, তখন তারা বললো যে এটা তো তুমি এখন যাচ্ছ, ফলে তোমার তো সব ব্যাপার নেই। গত সপ্তাহে না গত কয়েক মাস আগে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, তখন এই রাস্তার জলটা পাম্প করে ওই রাস্তায় ফেলা হয়েছিল। এই রাস্তাটা খটখটে শুকনো ছিল, মানে জল জমার সমস্যার সমাধান হয়নি, খালি এই জলটাকে তুলে ওই দিকে ফেলে দেওয়া। এই জল জমার সমস্যার স্থায়ী সমাধানের জন্য কলকাতা শহরে, এটা বিকাশ ভট্টাচার্য মেয়র থাকাকালীন গোটা শহরের একটা আন্ডারগ্রাউন্ড ম্যাপ হয়েছিল সুয়ারেজে। কলকাতা শহরে এই সমস্যা রয়েছে, সেই সমস্যাটা সাকসেসফুলি বিকাশবাবু করতে পেরেছিলেন বলে এখন আগের থেকে জল কম জমে। একটাই গাফিলতি হয়েছে যে আমরা 100 কোটি টাকা খরচা করে বিজ্ঞাপনটা দিইনি, যা টাকাটা এসেছিল পুরোটাই আন্ডারগ্রাউন্ডের কাজে লেগে গিয়েছে। এই কাজটা পানিহাটিতে করার সুযোগ আছে এক। আর দ্বিতীয় প্রশ্ন আপনি করলেন হচ্ছে, হ্যাঁ, সামাজিক যে পরিকাঠামো এখানে অতীতে ছিল, যে সামাজিক ব্যবস্থা আমাদের এখানে অতীতে ছিল, সেইটা রাখার জন্য সমাজকে উচ্ছৃঙ্খল করে দেয় এরকম না কিছু করার ব্যবস্থা, এটা তো অবশ্যই সমাজের সব মানুষকে মিলেই করতে হবে, সেটা উনি বলেছেন। না, আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জল। এই কিছুদিন আগে আমি গঙ্গার ঘাটে ওইখানে মর্নিং ওয়াক ইত্যাদি করতে গেছিলাম, মানুষজনের সাথে দেখা হলো। তখন ওখানকার কমরেডরা আমাকে দেখালেন বিরাট করে একটা মেশিন হয়ে ইত্যাদি ইত্যাদি পড়ে রয়েছে। অমিতাভ নন্দী সাংসদ থাকাকালীন 2009 257 কোটি টাকার প্রজেক্ট এসেছিল, যে 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জল খড়দা, পানিহাটি, কামারহাটি এই অঞ্চলের জন্য বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, 24 ঘন্টার পরিশ্রুত পানীয় জল। সেই পরিশ্রুত পানীয় জলের প্রকল্পটা এখনো পর্যন্ত চালু হলো না। শুধু চালু হলো না, থেকে বড় কথা হচ্ছে যতবার ভোট এসছে, 16-তে, 19-এ, 21-এ, 24-এ, এই 4 বারের মধ্যে অন্তত 3 বার আমাকে কমরেডরা ছবি দেখিয়েছেন যে ফিতে কেটে উদ্বোধন হয়েছে, আর বলা হয়েছে এইবার এলেই চালু। কিন্তু যতবার পাগলা দাসুর মতো আর কি, আবার সে আসিছে ফিরিয়া, কিন্তু প্রকল্পটা আনে নাই। ফলে এবার পাগলা দাসুকে নিজেরা ফিরে না এসে বলবো যে আপনারা থাকুন, আমরা আসছি, সাথে ওই জল প্রকল্প নিয়ে আসছি, যাতে করে গোটা এলাকার মানুষ 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জল পায়। আমি সমস্ত রাস্তার কথাই বলেছি। জেভিয়ার্সের সামনের রাস্তা বলেন, আমি গতকাল আগরপাড়া দিয়ে জেভিয়ার্সের রাস্তা আজকে হেঁটে এলাম, গতকাল আগরপাড়ার ওখানে রাস্তা হেঁটেছি। কমরেডরা হচ্ছে যে আমাকে যে রাস্তায় হাঁটার রুট আর কি, সেটা চেঞ্জ করতে বাধ্য হয়ে গিয়েছে, কারণ ওই রাস্তা দিয়ে হাঁটার উপায় নেই। সকালবেলা তৃণমূলের প্রার্থী গিয়ে ওই রাস্তায় সাধারণ মানুষের বিক্ষোভের মধ্যে পড়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন। তার পুরসভা চলছে, তার সরকার চলছে, সেই প্রার্থীকে ফিরে আসতে তারা বাধ্য হয়েছেন। তবে একটা উপায় তৃণমূলের প্রার্থীরা করেছেন, কাউন্সিলররা এত বড় বড় গাড়ি কিনেছেন, বড় বড়, মানে সেই চাকা আমার বুকের হাইটে চলে আসে আর কি, থর না কি সব নাম সেই গাড়ি, এত বড় বড় চাকা যে ওনাদের আর জলের মধ্যে যেতে হবে না। কিন্তু এইটাই জনগণের কাজ, যে মানুষ রথে চড়ে গেছে তাকে গণতান্ত্রিকভাবে কান ধরে টেনে এনে রাস্তায় নামানোর কাজ, এইটা আমাদের সকলকে মিলে করতে হবে, এই কথা আমরা বলছি। পরের প্রশ্নে চলে যাব। অভিনন্দন কলকাতাবাবু, অন্য নিরুপম ভোট। আমাদের এই
আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থায় যে হারে বেকারত্ব যেভাবে ক্রমাগত ডেটোরিয়েটিং, আমাদের বর্তমান যুব সমাজে কর্মসংস্থানের ব্যাপারে এলাকা ভিত্তিক আমি বলছি, মানে নট এজ এ হোল, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের ইশতেহারে আমরা এটা বলেছি যে ভারী, মাঝারি, ছোট এই 3 ধরনের শিল্প আমরা বাড়তি জোর দেব আমাদের সরকার তৈরি হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, বেঙ্গল কেমিক্যাল। এই বেঙ্গল কেমিক্যাল বাম আমলে এই কারখানাটা প্রায় 3-3.5 হাজার কর্মী কাজ করতেন, এখানে করতেন, মানিকতলারটাতে করতেন। কিন্তু এখন স্থায়ী কর্মীর সংখ্যা হয়ে গেছে 30, 32, 35-এর মধ্যে। অথচ এই বেঙ্গল কেমিক্যাল প্রতিষেধক তৈরি হোক, ফিনাইল তৈরি হোক, ন্যাপথালিন তৈরি হোক, গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। শুধু নয়, এই বেঙ্গল কেমিক্যাল পশ্চিমবাংলার অন্যতম মনীষী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা স্বপ্নের প্রকল্প ছিল। ফলে সেই স্বপ্নের প্রকল্পটাকে যদি আবার পুনরুজ্জীবিত করা যায়, তার জন্য ফান্ড আনার জন্য যে সদিচ্ছা, সেটা এই সরকার দেখাতে পারে, সে কেন্দ্রের সরকার হোক, রাজ্যের সরকার হোক, দেখাতে পারে। আমরা বামপন্থীরা বিধানসভার বাইরে এতদিন লড়াই করেছি, বিধানসভার ভেতরে লড়াই করব যাতে এই কারখানাটায় সরকারি বিভিন্ন প্রজেক্ট এনে ফেলা যায়। কারণ এখন যেভাবে সরকার চলছে, সরকার আসলে গোটা জিনিসটা বেচুবাবুর মতো বেসরকারি হাতে বেচে দিচ্ছে। বন্দে ভারতের প্রথম ট্রেনটা তৈরি করলো ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই, খরচা হলো 108 কোটি টাকা। অথচ সেই সেন্ট্রাল গভর্নমেন্ট ওইটা বাইরের অ্যালস্টম নামে একটা কোম্পানিকে দিয়ে দিল ওটা তৈরি করার জন্য, যেটার খরচ হলো 139 কোটি টাকা। আমার আপনার ট্যাক্সের টাকা, ঘাম ঝরানো টাকা, বাড়তি টাকা চলে যাচ্ছে বেসরকারি কোম্পানি। এই কাজটাকে বন্ধ করতে হবে। বিএসএনএল এর পরিকাঠামো, তার অপটিক্যাল ফাইবার, সেটা ব্যবহার করে আমরা এয়ারটেল আর জিওর সিম ব্যবহার করছি, আর 6 মাস পর পর, 1 বছর পর পর বাড়তি টাকা ভরতে হচ্ছে। এই বেসরকারিকরণের ব্যবস্থাটাকে সমূলে আঘাত করতে হবে। যে সরকারকে দায়িত্ব নিতে হবে, শিক্ষার দায়িত্ব, স্বাস্থ্যের দায়িত্ব এবং কাজ পাওয়ার দায়িত্ব। যেমন বছর বছর এসএসসি হয়ে স্কুলে চাকরি হবে, যেমন সরকারি শূন্য পদগুলো স্বচ্ছভাবে নিয়োগ হবে, যেমন ভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারি সংস্থায় যে কন্ট্রাকচুয়াল কর্মচারীরা আছেন, এই আপনার মিউনিসিপ্যালিটিতে সকালে জঞ্জাল পরিষ্কার করেন যে কজন সাধারণ মানুষ, তাদের প্রত্যেকের সাথে আজ অব্দি আমার যতজনের সাথে কথা বলেছি, তারা কেউ পার্মানেন্ট নন, সবাই কন্ট্রাকচুয়াল স্টাফ। বামপন্থীরা ক্ষমতায় গেলে এই প্রতিটা কন্ট্রাকচুয়াল স্টাফকে পার্মানেন্ট করা হবে, তার পিএফ এর ব্যবস্থা হবে, তার ইএসআই হবে, তার মাইনেটা সমসাময়িক যে টাকার মূল্য সেই অনুযায়ী করা হবে, এইটা আমরা বলতে পারি। থ্যাংক ইউ। পরের প্রশ্ন। চা খেলে বলবে, চা খেলে আমার একটাই প্রশ্ন যে এখন যে কলেজের যে অবস্থা, এখন কলেজের যে অবস্থাগুলো, মানে আমাদের এরকম হচ্ছে যে তুমি পলিটিক্যাল পার্টি করো কি না করো, তোমার কোনো মিটিং মিছিল হলে আসতেই হবে। তুমি ক্লাস না করলেও তোমাকে মিটিং মিছিলে আসতে হবে। মানে ক্লাস করা, পড়াশোনা করা, সেটা এখন সেকেন্ডারি ব্যাপার হয়ে গেছে। মিটিং মিছিলটা নেই, মানে যেদিন হোক, 28শে আগস্ট হোক, যখন হোক তোমাকে আসতে হবে, বললেই আসতেই হবে মিটিং মিছিল। না হলে ওপর থেকে চাপ যে আসছো না কেন, আসতেই হবে, এই সুবিধা পাবে না, ওই সুবিধা পাবে না, এইগুলো। আর তারপরে হ্যাঁ, এখন তো দেখছি চাকরির খুবই খারাপ অবস্থা। মানে আমাদের যখন পড়াশোনা করছি তখন আমাদের মেন ভাবতে হচ্ছে যে এখানে থেকে আর কি হবে, বাইরে গেলে অনেক জব অপরচুনিটিস বেশি। মানে আমাদের পড়াশোনা শুরু করার আগে এখানে কলেজের কথা খুব কম মানুষই ভাবছে বাইরে গেলে সেটা অনেক বেকার। এমনকি যখন আমরা ফোনেও কথা বলছি অন্য কলেজে, তখন ওরা নিজেরাও বলছে কলকাতায় তো কিছু নেই, জব অপরচুনিটি, এমনকি যে টাকা ওখানে পাবো আমরা, সেই টাকা এখানে আমাদের পাওয়া সম্ভব না। একই পোস্টে চাকরি করলেও সেই টাকা ওখানে পাওয়া এখানে পাওয়া সম্ভবই না, অনেকই কম। মানে একটা লেভেল কম হলে সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু এতটাই কম যে এখানে থাকার থেকে ওখানেই সবাইকে মনে হচ্ছে চলে যাওয়াটা বেশি। এটা তো কোনো সলিউশন দরকার। প্রথম কথা হচ্ছে যে এই যে কলেজের দাদাগিরি, এই দাদাগিরিটা এখন এইভাবে হওয়া সম্ভব হচ্ছে কারণ একটা পরিবেশ এমন হয়ে গেছে যে দাদাগিরিদের ওপরে আর কেউ কথা বলার নেই। অথচ এই গুন্ডা রাজ যা আছে, এই সমাজ বিরোধীদের রাজ যা আছে, এইটাকে যদি কন্ট্রোলে রাখা না যায় তাহলে এই সমস্যা বাড়তে থাকে। এইটা আনকন্ট্রোলেবল, এইটা কন্ট্রোলের বাইরে চলে গেল, আনকন্ট্রোলেবল হয়ে গেল 11 সালের সেপ্টেম্বর মাস থেকে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ওই ভাষা নিয়ে যা হয়, পাড়ার এ পাড়া ও পাড়ার মধ্যে ঝামেলা হয়েছিল, অ্যারেস্ট করেছিলেন পুলিশ অফিসাররা,
ভবানীপুর থানায় ওসির চেয়ারে দাঁড়িয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে ওদেরকে ছেড়ে দাও, আমি নিতে এসেছি। তবে থেকে এটা ফ্লারিশ করতে আরম্ভ করে এবং সমাজ বিরোধীরা জানে এটা এখন তাদের সরকার, যে কারণে কোনো ঘটনা, আমি যদি শুধু নারী নির্যাতনের ঘটনা ধরে নিই, পার্ক স্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, হাঁসখালি, মধ্যমগ্রাম, আরজিকর, সাউথ ক্যালকাটা ল কলেজ, আরো অনেকগুলো নাম ভুলে যাচ্ছি হয়তো, কোনো ঘটনাতে কোনো কনভিকশন হয়নি। কারণ সমাজ বিরোধীরা জানে যে তৃণমূলের ছাতা ধরে নিলে আর কনভিকশন হওয়ার কথা নয়। আপনি যদি দুর্নীতি করেন তৃণমূলে থেকে, ইডি সিবিআই যদি আসে, আপনি চাট করে বিজেপি জয়েন করে নেবেন, আপনার ফাইল বন্ধ হয়ে যাবে। ফলে এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই সোশ্যাল সিস্টেমটাকে বদলানোর প্রয়োজন রয়েছে। এটা একটু সময় লাগবে এই কাজটা করতে, কিন্তু এটা আমরা করতে পারবো। একটা সময় ছিল যে পাড়ার মধ্যে এসে লোকে বলে গেছিল যে ভোট দেওয়া যাবে না। একটা সময় ছিল হুগলির গ্রামে কি পশ্চিম মেদিনীপুরের গ্রামে এইটুকুটুকু বাচ্চা মেয়েদের দিয়ে কালিতে লেখা হয়েছিল যে আমার বাবা আর সিপিআইএম করবে না, করবে না, করবে না। কিন্তু তখনও বামপন্থীরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে পেরেছিলেন বলে আজকে কিন্তু তৃণমূলকে খানিকটা পিছনে হতে হয়েছে। এটা ভাবার এমনি কোনো কারণ নেই যে তৃণমূলের নেতারা এখন কোথাও কোথাও কিসব সৌজন্য দেখান, সেটা আবার ভালো করে ফেসবুকে বিজ্ঞাপন করেন, ওটা এমনি এমনি করেন। আসলে চাপটা এমনভাবে তৈরি করতে হয় যে আপনার কালকে যে এই এলাকা আমার, ওই এলাকা তোমার ইত্যাদি বলে যাচ্ছে, সেও আসলে লেজ গুটিয়ে আপনার সাথে ভদ্রভাবে কথা বলতে বাধ্য হয়। ফলে যখন আপনারা রাত দখল করেছিলেন, তখন কোনো বাইক বাহিনী ওই মিছিলের মাঝখানে ঢুকে যাওয়ার সাহস পেয়েছিল? পায়নি। যখন আপনারা এখান থেকে স্প্ল্যানেড অব্দি হেঁটে গেছিলেন দ্রোহের কার্নিভাল করতে, তখন কোনো লাল চোখ, নীল চোখ, ওইসব পালসার বাইক আর ইত্যাদি ইত্যাদি লোক আপনাকে সে চোখ রাঙাতে পেরেছিল যে অমুক জায়গায় যাওয়ার দরকার নেই? পারে। একটাই জিনিস আমরা এর থেকে শিখেছি, যে যখন মানুষ জোট বেঁধে যাবেন তখন ওই চোর চিটিংবাজরা আসলে পালাবার পথ পাবেন না। আমরা আসলে সুতো দিয়ে, মানে এই কথার সুতো দিয়ে আর কি, মানুষের মধ্যেই একটা কাঁথা বোনার চেষ্টা করছি, যে কাঁথাটা গায়ে দিতে পারলে ওই নেতাদের গরম উড়ে যায়। হ্যালো, বলবো? পানিহাটির ফুসফুস আপনি বলেছেন অমরাবতী খেলার মাঠ। এই অমরাবতী খেলার মাঠ তো একটা ভাগাড়ে পরিণত হয়ে গেছে, এটার ভবিষ্যৎ পরিকল্পনা কি? হ্যালো স্যার, একটা উত্তর দিন। আমি ওটা নিয়ে একটু বলছি। ও আচ্ছা। এই আমারও এইটার জন্যই বলার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি। অমরাবতী মাঠটা, হ্যাঁ, ছোট থেকে বড় হয়ে গেলাম, মাঠটা একরকম দেখে এসেছি, এখন অন্যরকম দেখছি। মাঠে তো ঘাস ফুল দূরের কথা, একটা ঘাসও দেখতে পাওয়া যাবে না। ছোটবেলায় মনে আছে আমরা সন্ধ্যাবেলায় এখানে বসতাম, আড্ডা মারতাম। এখন আপনি কেউ একটুকুও বসার জায়গা পাবো না। মাঠটার কথা মানে কি বলবো আর, মানে খুব দুঃখ হয় মাঠটা দেখে। অন্য কোনো পুরসভা এরকম একটা মাঠ পেলে সোনা দিয়ে মুড়ে রাখতো। হ্যাঁ, এখন আর সবাই এরাও মুড়ে রেখেছে জঞ্জাল দিয়ে, এরা মুড়ে রেখেছে। যাকে আপনি সোনা মনে করেন সে সোনা দিয়ে মনে রাখবে, যাকে আপনি জঞ্জাল মনে করেন সে জঞ্জাল দিয়ে মনে রেখেছে, যেরকম পাওয়া যায় আর কি। একটু স্যার এটা নিয়ে একটু ভাববেন, হয়তো আপনার সাথে পরে আর দেখা হবে না। আমি স্যার নই, আমি কলতা, আমি স্যার নই, কোনোদিন হব না। মানে পজিটিভলি এটা নিয়ে একটু চিন্তা করুন। নিশ্চয়। আমাদের কথা খুব স্পষ্ট, পানিহাটির ফুসফুস যে অমরাবতীর মাঠ, সেই অমরাবতীর মাঠকে বাঁচাতে হবে সিন্ডিকেট রাজের হাত থেকে। এবং শুধু এইটা নয়, এই উসুমপুর বটতলার মাঠেও বামফ্রন্ট সরকারের আমলের একটা পরিকল্পনা হয়েছিল আলাদা করে একাডেমি ইত্যাদি করার, সেই একাডেমির কাজও হবে। এই যে এখানে জঞ্জাল ইত্যাদি ফেলা হয়, বাম আমলে একটি জায়গায় শুধু জমি কিনে রাখা হয়েছিল ওয়েস্ট টু এনার্জি, ওই জঞ্জালকে রিসাইকেল করে বিদ্যুৎ তৈরির ব্যবস্থা করার জন্য। সেই ব্যবস্থাটা আবার চালু করতে হবে, সেটা বামফ্রন্ট সরকার এলেই হবে, এইটাই আমাদের চ্যালেঞ্জ। তখনই এই বলছিলেন আপনি এখন আর মাঠে গিয়ে বসতে পারেন না ঠিকই, কিন্তু আপনার পরের প্রজন্ম তারা অন্তত দুটো প্রেমের কথা বলতে যাতে মাঠে যেতে পারে, সেটা আমরা গ্যারান্টি করি। ধন্যবাদ। একটা ছোট্ট ঘোষণা মাঝখানে, চায়ের কাপগুলো আপনারা অনুগ্রহ করে এই গাছ, আমার ডান দিকে যে গাছটা আছে, গাছের সামনে ফেলার জায়গা করা আছে, ওখানে ফেলবেন। পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখছি। আমাদের লিখিত যে ট্রাফিক মোড় থেকে আপনার গির্জা পর্যন্ত রাস্তাটা তো পুরো বেশ মানে অন্ধকার। ওই রাস্তাগুলো তো আলো দেওয়ার জন্য, বা এমনি আমাদের চারপাশে গলি টলিগুলো তো অন্ধকার থাকে, ওইটা একটু মানে লাইটটা ঠিকঠাক দেওয়ার জন্য আর কি
আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা এখন খুব দেখছি যে মানে আমাদের যে এখানে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন, আমি তার নাম নাম না করেই বলছি, যে উনি বলছেন যে আপনারা অভয়ের বিচার চান না, তামান্নার বিচার চান। তো মানে আমি চাইছি যে শুধু অভয়ের তামান্না না, এরকম যারা সবাই যেরকম মেয়েরা এরকম নির্যাতিতা হয়েছেন সবার যাতে বিচারটা হয়, এটাই আপনার কাছে একটা মানে আমাদের সবার মহিলাদের তরফ থেকে চাওয়া আর কি, যাতে এইটা হয় আর কি, এগুলো যেন ভবিষ্যতে একটু মানে ইয়ে হয়, ঠিকঠাক হয়। প্রথম কথাটা বলি যে আলো লাগানোর টাকা গত বছর পুজোর সময় মিউনিসিপ্যালিটিতে এসেছিল, কিন্তু সেই টাকা দিয়ে কার শাড়ি আর কার পায়জামা পাঞ্জাবি হয়েছে জানা নেই, কিন্তু আলোটা লাগে, কিন্তু সেই টাকা খরচ হয়ে গেছে মিউনিসিপ্যালিটির ফান্ড থেকে। তাহলে যে দুর্নীতি নিয়ে আমরা চারপাশে কথা বলি, এই দুর্নীতি আমাদের একেবারে মিউনিসিপ্যালিটির মধ্যে রয়েছে, কারণ এই আলো লাগানোর টাকা এসেছিল, তাহলে গোটা পানিহাটির বিরাট বিরাট অংশ এরকম অন্ধকারে ডুবে থাকতে হতো না। দ্বিতীয় কথা, আপনি বলেছেন যে বিজেপির প্রার্থী রত্না দেবনাথ এই কথাটা মিডিয়ার সামনে বলেছে। এই কথা বলার 3 দিন আগেই আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম যে চন্দননগরে আমাদের প্রার্থী যিনি আছেন মনীষ পান্ডা, উনি একদিন সকালে দেখেছিলেন যে চন্দননগরে আমাদের দেওয়াল লেখা ছিল অভয়া ও তামান্নার বিচার চাই। বিজেপি যা হয়, ওরা তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালায়, একই মিথ্যে কথা 100 বার করে মানুষের কাছে হোয়াটসঅ্যাপ এটা ওটাই বলতে থাকে। এবং আরএসএস তো এরকমই, আপনার পাশ দিয়ে এখান দিয়ে যে টোটো করে লোকটা বসে যাচ্ছে আর যে বিড়বিড় করে বলতে বলতে যাচ্ছে, না না বাবা গলতান যা খারাপ ছেলে, ভাবাই যায় না, আপনি ওকে সাধারণ মানুষ হিসেবে চিনছেন, কিন্তু ওই আসলে এখানে হয়তো কাটোয়া থেকে আসা আরএসএস এর প্ল্যান্টেড লোক, ওর এখানে কাজই হচ্ছে এই হুইসপারিং ক্যাম্পেনিং করে মানুষকে বিভ্রান্ত করা, যাকে আমরা মনে করি যে সাধারণ মানুষ এই কথা বলছে, ও আসলে প্ল্যান্টেড লোক। আরএসএস কে তো মুখে চেনা যায় না, ওকে হয়তো কাটোয়ায় লোকে চিনে গেছে, ওই জন্য ওকে পানিহাটিতে পাঠানো হয়েছে এই প্রচার করার জন্য। তাহলে ওই বিজেপি প্রচার করেছিল, ওরা ভিডিওটা ওইটা ওই দেওয়াল লেখাটার ছবি তুলে ওর ওপর এআই দিয়ে, এখন আপনি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিনকে রাত করে দেওয়া যাবে, এক্ষুনি কলকাতার একটা শাড়ি আর এত বড় চুল করে দেওয়া যাবে, আমার মুখটাই থেকে যাবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যাপার। তাহলে এই এআই দিয়ে ওরা করলো অভয়া ও তামান্নার বিচারটাকে অভয়া নয় তামান্নার বিচার করেছে। আমরা সেই দিন ওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে সাধারণ মানুষকে বললাম, কিন্তু এটাই তো বিজেপি, একজন সাধারণ মানুষকে আসলে এই পাকে ঠেলে ফেলে দিল, যে ওনার মুখ দিয়ে এই কথাটা বলালো যে ওরা আসলে এই কাজটা করছে। এই কাজ বামপন্থী কেন, কোনো সাধারণ মানুষ করেন। আপনারা সকলে যখন ট্রাফিক মোড়ে রাত জেগেছিলেন, তখন আপনি কি ভাবতে পেরেছিলেন যে আপনাকে 26 সালের এপ্রিল মাসে এসে এই প্রশ্ন করতে হবে? কেউ ভাবতে পারেন। যে মানুষ চোখের জল ফেলেছিলেন তিনি কখনো এই ভাবতে পারেননি যে চোখের জল ফেলা হবে কি হবে না এইটা নিয়ে নির্বাচনের সময় কিছু এজেন্ডা হবে। আমরা কেউ সেটা ভাবতে যাই না। চাহিদা অনুযায়ী তাদের পাশে থেকেছিলাম, তাদের লড়াই থেকেছিলাম। আমরা আজকেও যদি এই সভা চলাকালীন খবর পাই যে পানিহাটি স্টেট জেনারেলে বা আরজি করে বা সাগর দত্ততে এরকম আরো কোনো ঘটনা ঘটেছে, আমি আপনাদের অনুমতি নিয়ে এই সভা শেষ করে আবার ওখানে গাড়ি আটকাতে যাব, আবার রাত দখল হবে, আমাদের এই প্রতিবাদের রাস্তা থেকে কেউ ছড়াতে পারবে না। কিন্তু এই যে বিজেপির মিথ্যে কথার ফাঁদ, এই প্রলোভনে আপনারা কেউ পড়বেন না, এই কথাটাই আমরা বিনীত হই আপনাদের সকলের কাছে বলছি। আপনারাও পাড়ায় এই কথাটা ছড়িয়ে দেবেন, যারা হাথরাসের নির্যাতিতার বিচার করেনি, যারা উন্নাওয়ের নির্যাতিতার বিচার করেনি, যারা ধর্ষককে গলায় মালা পরিয়ে বাড়িতে মিছিল করে নিয়ে গেছে, যারা সোনা জয়ী ভারতকে গর্বিত করা মহিলা অ্যাথলিটদেরকে রাস্তায় জাতীয় পতাকা সহ ফেলে পিটিয়েছে, কারণ তারা নির্যাতনের বিরুদ্ধে কথা বলছিলেন বলে, সেই বিজেপির মতাদর্শকে কোনো ক্ষমা নয়। বিজেপি মনুবাদ মেনে চলে তো, মনুবাদ বলছে নারীরা শিশুকালে পিতার অধীনে থাকবেন, যৌবনে স্বামীর অধীনে থাকবেন, বার্ধক্যে পুত্র সন্তানের অধীনে থাকবেন। তাহলে যারা এই মতাদর্শ বিশ্বাস করে যে নারীদের গোটা জীবনটা শুধু অধীনে থাকতে হবে, সন্তান উৎপাদন করতে হবে আর ঘর গৃহস্থালির কাজ করতে হবে, সেই বিজেপি নারী নির্যাতনের বিচার দেবে না বলেই 1.5 বছরে সিবিআই এই বিচার দিতে পারেনি, বরং তৃণমূল আর বিজেপি মিলে একসাথে কোদাল চালিয়ে ওই ফাইলকে কবরে মাটি চাপা দিয়েছে। আমরা ক্ষমতা এলে কবর থেকে ওই ফাইল খুলে বার করে তদন্ত করব আর প্রকৃত দোষীদেরকে ওই কবরে পাঠাবো, এই কথাটা আমরা বলে যেতে পারি। পরেরটা, কমরেড, আমি কিয়ামরে থাকি। আমি সোদপুরবাসী হিসাবে এইচবি টাউন
আমাদের যে অঞ্চলটা আছে তা এখানে ওই জায়গাটায় খুবই মানে এত ডাউন, ওখানে প্রচুর পরিমাণে জল জমে যায়। তারপরে এই যে মেন রোডটা যেটা সোদপুর থেকে মধ্যমগ্রাম চলে গেল, এই রাস্তাটাকে কি পরিকল্পনা করা হয়েছিল আমার জানা নেই। পরিকল্পনাবিহীন হিসাবে রাস্তাটাকে উঁচু করা হলো, রাস্তায় জল জমে না, কিন্তু তার দুটো পাশে যে পরিস্থিতি হয় সেটা একটা ভয়াবহ। ওখানকার মানুষ প্রায় 3 মাস বর্ষার সময় কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল, নালা নর্দমার জল সব এক হয়ে গিয়ে প্রত্যেকটা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে সেগুলো ঢুকে যায়। সে এক অসহনীয় অবস্থা। তাদের নিত্যনৈমিত্তিক তাদের যে ঘর থেকে বেরোনো বা কাজ থেকে ফেরা, এটা একটা অসহনীয় ব্যাপার। তাই এটা সম্বন্ধে আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি বিধানসভায় গেলে এই সোদপুরের এই যে বিরাট প্রবলেমটা, এই প্রবলেমটা নিয়ে আপনি বিধানসভায় কথা বলবেন এবং এই সমস্যাটাকে মেটানোর জন্য যদি কোনো মাস্টার প্ল্যান করতে হয় বা কোনো এক্সপার্টকে ডাকতে হয় তাহলে সেটা করে তারপরে এটাকে সমস্যাটা সমাধান করলে খুশি হব। আমি সোদপুরবাসী হিসাবে এটা আপনার কাছে ডিমান্ড। আমি খানিক আগেই এটার উত্তর দিলাম যে বিকাশ ভট্টাচার্য কলকাতার মেয়র থাকাকালীন গোটা কলকাতার আন্ডারগ্রাউন্ডে ওই রকম একটা সুয়ারেজের ম্যাপ হয়েছিল। বিদেশ থেকে প্রযুক্তিবিদ ইত্যাদি এসে আমাদের দেশের প্রযুক্তিবিদদের সাথে বসে এই কাজ করেছিলেন, যে কাজের জন্য আসলে এই জল জমার সমস্যাটা কমেছে। শুধু যে প্রধান রাস্তাটা উঁচু করে দিলে তো দুদিকে ঢাল হয়ে জল জমে যাবেই, এবং সেই জল কমতে কমতে একটা বিরাট সময় লেগে যাবে। ফলে এটা একটা শুধু এই রাস্তা উঁচু করলাম আর ওইদিকে ড্রেনের ওখানে ইট তুলে দিলাম, এইটা সমস্যার সমাধান। এটাতে খানিকটা লোককে চমক হয় আর কি, হ্যাঁ, একটু গায়ে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে নিলে যা হয়, কিন্তু তাতে তো আসলে চামড়ার ভেতরে কোনো উন্নতি হয় না। ফলে এই চামড়ার ভেতরে মানে মাটির নিচের কাজ যাতে সুয়ারেজটা এখানে সঠিকভাবে হয়, তার জন্য এখানে একটা আলাদা ফান্ড তৈরি করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদি এরকম অনেক ফান্ডের ব্যবস্থা থাকে যারা এরকম সুয়ারেজের কাজ করে। সেটাও অবশ্যই বিধানসভার ভেতরে কথা বলার জন্য আমরা এই দায়িত্ব নিচ্ছি। আমরা পানিহাটিবাসী আপ্লুত যে কলতান দাশগুপ্তকে আমাদের প্রার্থী করা হয়েছে। বলো বলো। আমরা সত্যি ভীষণ খুশি। আমি জানি প্রত্যেকেই আমরা ভীষণভাবে আনন্দিত যে আমরা এরকম একজন প্রার্থী পেয়েছি। আমরা ভীষণভাবে আশা করছি যে আমরা কলতান দাশগুপ্তকে বিধানসভায় পাঠাতে পারবো, আমরাই পাঠাবো। প্রশ্নটা আছে, প্রশ্নটা হচ্ছে একটু খারাপ লাগা থেকে। আমাদের অনেক প্রত্যাশা থাকে তো এই দলের থেকে, আমরা সাধারণ মানুষ, আমরা অনেক প্রত্যাশা করি। আমার প্রশ্নটা হলো যে এই যে এত লোকের নাম বাদ গেল, এই যে লড়াইটা, এই লড়াইটা এই ধরনের মঞ্চ থেকেও মানে প্রচার মঞ্চ থেকেও কন্টিনিউয়াস এফার্টটা কেন থাকলো না? মানুষ কেন বুঝলো না যে আমাদের দল এই ধরনের মানুষের সাথে রয়েছেন সবসময়? কারণ আর তো কোনো আশা দেখছি না যে যারা ভ্যালিড ভোটার বাদ গেছেন তাদের তো আর কোনোভাবেই এইবারের ভোটে পার্টিসিপেট করার কোনো চান্স আছে বলে মনে হচ্ছে না। কিন্তু লড়াইটা কেন জারি থাকলো না এই প্রচার মঞ্চ থেকেও? এটা আমার প্রশ্ন। এসআই যে বিজেপির একটা আইডিওলজিক্যাল প্রজেক্ট, সেইটা আন্দাজ করেই সিপিআইএম এর কমরেড মোস্তারি বানু গত নভেম্বরে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। এই মুখ্যমন্ত্রীর মতো গোটা প্রজেক্টটা শেষ হওয়ার পর ফেব্রুয়ারি মাসে লোক দেখানো মামলা করেন। নভেম্বরে মামলা হয়েছিল কারণ এটা বোঝা যাচ্ছিল যে এটা গন্ডগোল। এবার পশ্চিমবাংলায় তো সব ক্ষেত্রেই একটা জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা।